শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, বুদ্ধিজীবীদের শপথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শিগগিরই হবে রাজাকারের তালিকা। পদ্মা সেতুর সঙ্গে পাল্লা দিয়ে চলছে নদী শাসন। পাথরে বাঁধানো হয়েছে দুপারের ৯.৫ কিলোমিটার, ফেলা হয়েছে কোটি বালুর বস্তা। দেশের বাজার থেকে গত ১১ মাসে ৩০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ। ৩ মাসের মধ্যে বাকি সব ওষুধ বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। পাকিস্তানি বাহিনীর নীল নকশায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিভিয়ে দেওয়া হয় বাঙালির মেধার আলো। সেদিন শহীদ হওয়া জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথম সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। এ সময় বুদ্ধিজীবী হত্যার বিচার প্রশ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান শিগগিরই হবে রাজাকারের তালিকা। তখনও ভাঙেনি শীতের আড়মোড়া, সর্বত্রই নীরবতা। এরই মাঝে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের ফুলেল শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানান। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। দলীয় নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শপথ হবে, এদের যে বীজ বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা সমূলে উৎপাদিত করব। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানান সংসদে আইন পাশ করে প্রকৃত রাজাকারের তালিকা প্রণয়নে সরকার বদ্ধপরিকর। আগামী সংসদেই ইনশাআল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। সময় গড়ায় বাড়ে শোকার্ত মানুষের সংখ্যা। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিণত হয় এক টুকরো শোকবিহ্বল বাংলাদেশে। এটি একটি অসাম্প্রদায়িক বাঙালি ভূমি বাংলাদেশ, এর চিরায়ত ইতিহাসই এই কথা বলে। সুতরাং এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। শোষণমুক্ত এবং নির্যাতন বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ তৈরি, এই সংগ্রামে এখনো আমরা শেষ পর্যন্ত আসতে পারিনি। শোকের পাশাপাশি দেশ গড়ার শপথ ছিল আগত মানুষের কণ্ঠে। মত আছে, দ্বিমত আছে, তবে এই একটি জায়গায় সবাই এক, অভিন্ন ও শ্রদ্ধাবনত। জাতির শ্রেষ্ঠ সন্তানদের কেবল হৃদয় অর্ঘ্য নিবেদনই নয়, সম্মিলনের শক্তিতে বাঙালি পাক সত্যিকারের সোনার বাংলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণ মানুষের ঢল নামে রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমিতে। মহামারীর ক্রান্তিকালেও শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ভোলেনি বাঙালি জাতি। বুদ্ধিজীবীদের শপথে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, পায়ে পায়ে সবার গন্তব্য বধ্যভূমি। এখানেই যে বাঙালির সেরা সন্তানদের হত্যা করে ফেলে রেখেছিল পাকিস্তানি বাহিনী, চালিয়েছিল পৃথিবীর নৃশংস এক গণহত্যা। সেই ঘটনার 50 বছরে শ্রদ্ধা অবনত সাধারণ মানুষ। স্বাধীনতা প্রতিনিয়ত জীবনে এনে দেয় ফাগুন হাওয়া, তাই ভুলে যাওয়া কি যায়? তাই তো গৌরবে, শোকে, স্মরণের জানালায় দাঁড়িয়ে যায় মানুষ। আমাদের জন্য এই সুন্দর সজীবতা, তরুণতা যারা আমাদের ফিরিয়ে দিয়েছে, যারা তাদের সমস্ত ত্যাগ তিতিক্ষা অপেক্ষা করে, তাদের একটু অনুসরণ করা উচিত। দেশের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এ ধরনের বর্বরোচিত হত্যার সাক্ষী, এবং সেজন্য শ্রদ্ধা জানাতে আমি এসেছি সেই সব বুদ্ধিজীবীদের। আমি লাশগুলো নিজ চোখে দেখেছি এবং অনেক নিরীহ বাঙালি লাশ এখানে পড়েছিল। পাকিস্তানি রাজাকাররা বন্দুক দিয়ে কিভাবে মানুষের শত শত মানুষকে হত্যা করছিল, এটা আসলে এদেরকে পরিচয় করানোর জন্যই আসলে নিয়ে আসা। বুদ্ধিজীবী হত্যা বাস্তবায়ন করেছিল যারা, বিচারে তাদের ফাঁসির রায় হলেও কার্যকর করা যায়নি। সাধারণ মানুষের দাবি, এ ব্যাপারে সরকার আরও সাহসী ভূমিকা নেবেন। বুদ্ধিজীবীর কোনো যারা হত্যা করেছে
তারকে খুঁজে খুঁজে বের করা হোক এবং বের করে তাদের সাজা দেওয়া হোক। বুদ্ধিজীবী হত্যার যে খলনায়করা ছিল তাদের সকলকে বিচারের আওতায় আনা যায় নাই, এই বিচার অবশ্যই হতে হবে। তরুণ প্রজন্মের যারা, তারাও ভুলছেন না গৌরবের ইতিহাস, তাই নিজেদের জায়গা থেকেই চালিয়ে যাচ্ছেন নানা কর্মযজ্ঞ। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি আমাদের এই প্রজন্মের কাছ থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এটাকে নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, গল্পের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে আরো বেশি বেশি করে আমাদের এই প্রজন্মের সামনে নিয়ে আসা উচিত। বিজয়ের আনন্দে যখন সবাই উদ্বেলিত, এর মাঝেই 18 ডিসেম্বর খবর এলো রায়ের বাজার, মিরপুর সহ সারা দেশে অসংখ্য জায়গায় বুদ্ধিজীবীদের লাশ পড়ে আছে। মানুষ থমকে দাঁড়িয়েছিল, তবে থেমে থাকিনি। এরপর নানা ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে চলছে দুর্বার বাংলাদেশ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা মুক্ত চিন্তার বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু আজও এই দেশে মুক্ত চিন্তা ও বাক স্বাধীনতাকে হত্যা করা হচ্ছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। সকাল 10টার দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিতে আসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি দিতে হবে। দেশে গণতন্ত্র নেই দাবি করে মির্জা ফখরুল গণতন্ত্র ফিরিয়ে আনতে এই দিনে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান। গতি আসছে পদ্মা সেতুর পিছিয়ে থাকা নদী শাসন প্রকল্পে। এর মধ্যে শেষ করা হয়েছে ৭৭ কাজ। 14 কিলোমিটারের মধ্যে কাজ শেষ প্রায় 9.5 কিলোমিটারের। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, মূল সেতুর কাজের মেয়াদ বাড়ানো হলে একই সঙ্গে বাড়বে এই প্রকল্পেরও মেয়াদ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পাথরে বাঁধানো নদীর পার, জাজিরা প্রান্তে সেতুর সবশেষ পিলারটির দুই পাশে প্রায় 9 কিলোমিটার এলাকা বেঁধে ফেলা হয়েছে 165 কেজি ওজনের বড় বড় পাথরের ব্লক দিয়ে। পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের কাজ এটি। নদীর দুই পারে মোট 14 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এই কাজ। কাজের শুরুতে নদীর তলদেশে 25 মিটার গভীর পর্যন্ত কেটে ফেলা হয়। এরপর সে অংশে 5টি স্তরে ফেলা হয় 800 কেজির বালির বস্তা। দুই পাশে পাট থেকে 3 স্তরে ফেলা হয় আরও 125 কেজির বস্তা। এরপর 1 মিটার উচ্চতায় পানির নিম্ন স্তর পর্যন্ত ফেলা হচ্ছে বড় বড় পাথরের ব্লক। সেখান থেকে আলাদা করে সুন্দর একটি ডিজাইন করে বাঁধাই করে ফেলা হচ্ছে পাড়ের চূড়া পর্যন্ত। 2015 সালে শুরু কাজটির এর মধ্যে মেয়াদ বেড়েছে 3 দফা। সবশেষ 2021 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হবে না। তবে মূল সেতু শেষ হওয়ার সময়ে নদী শাসনের কাজও শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। বর্ষা মৌসুমে নদী শাসনের কাজ খুবই কম হয়। ব্রিজের কাজ যদিও কিছু কমে, বাট বেশি কমে না, কিন্তু নদী শাসনের কাজ তো আপনার 80%-এর উপরে কমে যায়। আমরা একটু পিছনে আসি, বাট ব্রিজ এবং রিভার ট্রেনিং ওয়ার্ক খুব বেশি হেরফের হবে না। বড় বড় দুটি ড্রেজার মেশিন দিয়ে চলছে নদী শাসনের কাজ। এখন পর্যন্ত নদীতে 23,180 কেজি বালির বস্তা আর 125 কেজির 88 লাখ বালির বস্তা ফেলা হয়েছে। সেতুর কাজ পুরো শেষ হওয়ার অনেক বছর পরও চালিয়ে যেতে হবে জটিলেই নদী শাসনের কাজ। সেতুর রক্ষণাবেক্ষণের কাজ যারা করবেন তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা গেলে যে লক্ষ্য নিয়ে বড় বাজেটের এই কাজটি করা হচ্ছে তা থেকে সুফল পাওয়া সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। পঞ্চম দিনের মতো রাজধানীর ফুলবাড়িয়া এলাকার দুটি মার্কেটের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 5 তলা দুটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। দোকান মালিকরা বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে। পঞ্চম দিনের মতো ফুলবাড়িয়া এলাকার নগর ও সিটি প্লাজায় অভিযানে নামে দক্ষিণ সিটি কর্পোরেশন। বহুতল ভবন ভাঙার জন্য যোগ করা হয় BIWT এর বিশাল এক্সাভেটর মেশিন। গুঁড়িয়ে দেওয়া হয় নকশা বহির্ভূতভাবে গড়ে ওঠা 2 মার্কেটের 5 তলা দুটি ভবনের বর্ধিতাংশ। এর আগে ভাঙা পড়া স্তূপের পাশে রাস্তা দখল করে দোকান বসিয়েছিলেন ব্যবসায়ীরা। অভিযান শুরুর আগেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তাদের। ব্যবসায়ীরা বলছেন, কাগজপত্র থাকার পরও বিনা নোটিশে ভাঙা হচ্ছে দোকান। এ অবস্থায় পুনর্বাসনের দাবি জানান তারা। আমি 12 লাখ টাকা দিছি আমার দোকানের জন্য। এখানে সিটি কর্পোরেশনের লোক
আর এই কমিটির লোক যোগ সূত্রে আমার কাছ থেকে 12 লাখ টাকা নিয়েছে, আমার এই কাগজ দিয়েছে দোকান বৈধ, এই সিটি কর্পোরেশন অরিজিনাল কাগজ। দোকানের টাকা দেওয়া হয়েছে, তালা মেরা টাকা নিচ্ছিল আপনার প্রায় 20 লাখ টাকার মতন। তো এখন মনে করেন আমাদের ভেঙে দিয়েছে, আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি। করোনার সময় আমি অনেক লস খাইছি, এখন তো শীতের সিজনটা মোটামুটি বেচা কিনি পড়লে হলে আমার মোটামুটি লসটা কাপসা হয়েছে, কিন্তু হলো না, এখন তো আমি রাস্তায় বসেছি। সিটি কর্পোরেশন বলছে নকশার বাইরে থাকা অংশ উদ্ধার করে তা পার্কিং, ফায়ার ডিস্টিংগুইশার, জরুরি বহির্গমন সহ অন্যান্য কাজ করা হবে। প্রাথমিক সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার পর ওনাদের কাগজপত্রের বৈধতা যাচাই বাছাই করে যদি মেয়র মহোদয় সিদ্ধান্ত নেন কোনো পুনর্বাসনের, ওটা পরবর্তী প্রকল্প বা পরবর্তী চিন্তাভাবনা। এবং মার্কেটের সুরক্ষার জন্য আমরা জায়গাটা একেবারে স্থাপনা যেমন নকশা করা ছিল ওই নকশায় ফিরে যাচ্ছি। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ফুলবাড়িয়ায় আছেন রিপোর্টার তোহা খান তামিম। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। তামিম। হাফসা, ফুলবাড়িয়া দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অভিযান সেটি 5 ঘন্টা অতিবাহিত হতে চলল। এখন পর্যন্ত আপনাকে যদি আমি বলি তাহলে 2টি 5তলা ভবন এবং একটি 3তলা ভবন আসলে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনাকে আমি একটু দেখাতে চাই হাফসা, এই মুহূর্তে আরও একটি ভবন ভাঙার কাজ চলছে। আসলে হাফসা এইখানে ঠিক গুলিস্তান যে বিআরটিসি কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকে নাজিরা বাজার পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটি যে এত বড় এবং এত প্রশস্ত সেটি আসলে এই অভিযানের পরে আসলে এটির যেই মূল যেই কাঠামো সেটি আসলে বেরিয়ে এসেছে। কারণ আপনি জানেন যে তারা তো ফুটপাত দখল করেছে, অর্থাৎ ফুটপাত দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ফুটপাত দখল করে 3তলা 4তলা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে 5তলা ভবনও গড়ে তোলা হয়েছে সরকারি জায়গা দখল করে। এছাড়া ফুটপাত দখল করার পাশাপাশি তারা কিন্তু মূল রাস্তাতেও কিন্তু যেই দোকান সেই দোকানটা করার কারণে এই রাস্তাটি একেবারে সংকুচিত হয়ে গিয়েছিল। পাশাপাশি অবৈধ পার্কিং, সেই পার্কিংয়ের কারণে কিন্তু এই রাস্তাটি অবৈধ যেই সংকুচিত অবস্থা কিন্তু এতদিন পর্যন্ত বিরাজ করছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি প্রশস্ত রাস্তা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এখানে প্রায় 10 থেকে 12টি ভবন রয়েছে। সেই 10 থেকে 12টি ভবনের কিন্তু নকশার বাইরে গিয়ে তারা কিন্তু ভবনের আশপাশে যে খালি জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে জায়গাগুলোতে ফায়ার ডিস্টিংগুইশার থাকার কথা, যে জায়গাগুলোতে আপনার জরুরি বহির্গমন থাকার কথা, যে জায়গাগুলোতে পার্কিং থাকার কথা, সেই জায়গাগুলোতে তারা কিন্তু দোকান তো গড়েছে, পাশাপাশি তারা কিন্তু বলা যায় যে 5তলা ভবন, বহুতল ভবন তারা নির্মাণ করেছে। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে শুধুমাত্র এই ভবন নয়, মার্কেটের ভেতরেও কিন্তু এখনও প্রায় 450 থেকে 500 অবৈধ দোকান আছে, সেগুলো কিন্তু তারা আসলে চিহ্নিত করেছেন এবং অবৈধভাবে সেগুলো গড়ে তোলা, নকশা বাইরে সেগুলো গড়ে তোলা। তো এই প্রত্যেকটি দোকান কিন্তু অভিযানে গুঁড়িয়ে দেওয়া হবে, যেভাবে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন আফসা ভবন গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার হাতে রাজধানী গুলিস্তান থেকে ফুলবাড়িয়া যে সুপার মার্কেটে অভিযান চলছে সেটি সবশেষ। ফুলবাড়িয়ায় অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার তামিম। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 37 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7089 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1799 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 16,828 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 29,86,458 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,799 জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা 4,92,332 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,089 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,949 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,23,845 জন। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,67,00,000-এরও বেশি। প্রতিদিনই গড়ে আক্রান্ত হচ্ছেন 2 লাখ করে। এমন পরিস্থিতিতেই দেশটিতে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় স্থানীয় সহ প্রবাসীদের মধ্যে এসেছে স্বস্তি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব।
করোনা ভাইরাসের যে দ্বিতীয় স্রোত এখন নিউ ইয়র্কে শুরু হয়েছে, তাতে কিন্তু হাসপাতালগুলো কিন্তু উপচে পড়েছে রোগীর ভিড়ে, এবং হাসপাতালগুলো আবারও মার্চের মাঝামাঝির পর থেকে যেমন হয়েছিল করোনা পরিস্থিতি, সেই রকমভাবেই কিন্তু যুক্তরাষ্ট্রে আবার সেই অবস্থা ফিরে এসেছে, এবং হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসকরা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য হিমশিম খাচ্ছে, এবং প্রতিদিনই 2 থেকে 3 হাজার মানুষ যুক্তরাষ্ট্রে মারা যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হবে, এবং প্রাথমিকভাবে এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি সেটি পাবেন হচ্ছে চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, নার্স, যারা হাসপাতালে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তারা পাবেন। তার পরবর্তীতে এসেনশিয়াল যেসব কর্মী আছেন তারা এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটি পাবেন। এই ভ্যাকসিনটি খুব আশার ব্যঞ্জক নিয়ে এসছে, যাদের কোনো উপসর্গ নাই কিন্তু মনে করেন যে করোনা আক্রান্ত, তারাও নিতে পারেন। শুধু পারবেন না হচ্ছে প্রেগন্যান্ট উইমেন এবং যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে এবং যারা ইমিউনোসাপ্রেশন, যেমন অর্গান ট্রান্সপ্ল্যান্ট, তারাই শুধু নিতে পারবেন। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এখন সেই দিকেই আমরা সবাই তাকিয়ে আছি, এবং সাধারণ মানুষ তাকিয়ে আছে কত দ্রুত এই ভ্যাকসিনটি পাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেশে গত 11 মাসে 30 কোটি 15 লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। 7 কোটি 26 লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি মামলা করা হয়েছে প্রায় 1450টি। আজ ওষুধ প্রশাসন অধিদপ্তর হাইকোর্টে এই রিপোর্ট দাখিল করে। এ সময় উচ্চ আদালত বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে যেন ঢুকতে না পারে সেজন্য কারখানায়ও অভিযান চালাতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ যখন মেয়াদ উত্তীর্ণ হয় তখন তা হতে পারে মৃত্যুর কারণ। তাই বাজারে থাকা মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে প্রায় 2 বছর আগে চিরুনি অভিযানের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এরপর থেকে বিভিন্ন সময়ে অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসের রিপোর্ট দিল প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে অভিযান চালিয়ে 30 কোটি 14 লাখ 186 টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে 7 কোটি 26 লাখ 10,203 টাকা। মামলা হয়েছে 1437টি। আগামী 3 মাসের মধ্যে বাজারের ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ উত্তোলন করে তারও একটি কমপ্লেইন্স ওনারা দাখিল করতে আমাদের আজকে নির্দেশনা দিয়েছেন। শুধু ফার্মেসি নয়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংসে ঔষধ তৈরির কারখানাগুলোতেও অভিযান চালানোর নির্দেশ দেন হাইকোর্ট। বিদেশে কিন্তু আমরা ওষুধ রপ্তানি করছি, ফলে সেটার স্ট্যান্ডার্ড যেন বাংলাদেশেও আমরা নিশ্চিত করতে পারি, সেই বিষয়ে ওনারা এটা পর্যবেক্ষণ করে এই বিষয়ে ওনারা ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। এছাড়া ওষুধ বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ দেন উচ্চ আদালত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। A1 সফটওয়্যার লিমিটেড নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের করা মামলা আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ডোমেইনটি পরিচালনার উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর আদালত এ আদেশ দেন। একই সঙ্গে ডোমেইন পরিচালনার উপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। facebook.com.bd নামে বিটিআরসি থেকে ডোমেইন বরাদ্দ নেয় $50,000 মার্কিন ক্ষতিপূরণ চেয়ে মামলা করে ফেসবুক কর্তৃপক্ষ। মামলায় ডোমেইনটির ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। মহামান্য আদালত আমাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে গ্রহণ করেছে এবং অস্থায়ী নিষেধাজ্ঞার অ্যাপ্লিকেশনটা শুনানি হয়েছে। শুনে তিনি আমাদের আর্গুমেন্টে খুশি হয়ে আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাও দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে facebook.com.bd আর ডোমেইনটা পরিচালনা করার এখতিয়ার নাই। অগ্রহায়ণের শেষ দিকে বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে 12.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের পাশাপাশি বাড়ছে ঠান্ডাজনিত রোগও। 24 ঘন্টায় গাইবান্ধা সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাড়ছে শীত, তার সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিচ্ছে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব।
গাইবান্ধা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শীতের কারণে রোটা ভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এছাড়া জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়েও হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন অনেকে। সুস্থ থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি শিশুদের সুষম খাবার দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই শীতের সময় বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে, মায়েদের, এবং বাচ্চাদেরকে উষ্ণ রাখতে হবে, গরম রাখতে হবে, এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। হাসপাতালে নানা অব্যবস্থাপনা ও অবহেলায় দুর্ভোগ বাড়ার অভিযোগ রোগীর স্বজনদের। অবশ্য অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। পানির প্রয়োজনে তো আগে পানি তো পাইলাম না, অনেক তো কল চাপলাম। হাসপাতালে যে বাথরুমের যে অবস্থা, আমরা তো টয়লেট করতে পারি না, একেবারে নোংরা। এদিকে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট অন্ধকারাচ্ছন্ন থাকায় দেখে বুঝার উপায় নেই দিন কি রাত। এর মধ্যেই জীবিকার তাগিদে ছুটছেন অনেকে। অগ্রহায়ণের শেষ দিকেই তীব্র শীত দেখা দেয় সামনের দিনগুলো নিয়ে চিন্তিত ছিন্নমূল মানুষ। প্রচুর ঠান্ডা, কুয়াশা, হাত পা কোকা লেগে আসতেছে। ঠান্ডার কারণে কাজ কাম করতে পারছি না। এছাড়া শীতে জবুথবু রংপুর, নওগাঁ, পঞ্চগড় সহ উত্তরের জনপদগুলো। গরম কাপড়ের অভাবে রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। করোনার কারণে চাহিদার বিপরীতে আমদানি কম হওয়া এবার শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরানো কাপড়ের দাম। গত বছরের তুলনায় প্রতি গাঁটে দাম বেড়েছে 4 থেকে 5 হাজার টাকা। চট্টগ্রাম থেকে শাখাও টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ভ্যানগাড়ি সহ বিভিন্ন যানবাহনে করে পুরনো শীত বস্ত্রের ঘাট চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে গত কয়েকদিন শীতের প্রকোপ বাড়ায় বাড়ছে শীত বস্ত্রের চাহিদা, কিন্তু দাম ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 8,000 টাকা দামের জ্যাকেটের ঘাট বিক্রি হচ্ছে 12,000 টাকায়। লাইসেন্সের দাম বেশি, বিভিন্ন খরচ বাড়িয়ে গেছে, তারপর ট্যাক্স বেশি দিতে হচ্ছে সরকারকে। জ্যাকেট বিক্রি করেছে 6,000, 6,500, যেগুলো এখন বর্তমান মূল্য হচ্ছে আপনার 11,000-এর উপরে। পুরাতন বেবি স্যুট, জ্যাকেট, সোয়েটার, কোরিয়ান কাঁথা, কম্বল এবং ট্র্যাকস্যুট আমদানি করে বাংলাদেশ। বাংলাদেশের শীত বস্ত্রের চাহিদার 80 থেকে 90% পূরণ করা হয় বিদেশ থেকে আমদানি করা পুরাতন এই শীত বস্ত্র দিয়ে। স্বাধীনতার পর থেকে তাইওয়ান, জাপান এবং কোরিয়া থেকে যে শীতবস্ত্র আমদানি করা শুরু হয়েছিল এখনও তা অব্যাহত রয়েছে। তবে নানা জটিলতায় এবার শীতের প্রকোপের সাথে বাড়ছে এই শীতবস্ত্রের দাম। শীতবস্ত্রের দাম বাড়ার জন্য সরাসরি করোনাকে দায়ী করা হলো নেপথ্য কারণ ভিন্ন বলে মনে করেন ব্যবসায়ীরা। বিশেষ করে আমদানিকারকদের লাইসেন্স জটিলতার পাশাপাশি রয়েছে জাহাজ ভাড়া তুলনামূলক বেড়ে যাওয়া। দেশের করোনার জন্য মালটা সময় মতো মাল ইম্পোর্ট করেনি, এটার জন্য আমরা খুব দুঃখিত। সময় মতো অল বাংলাদেশের মালগুলো সাপ্লাই টাইমের মধ্যে দিতে পারতেছি না, চাহিদা মতো খুব কমই দিতে পারতেছি। শিপের দামটাও আন্তর্জাতিকভাবে বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমাদের ফতরা বেশি বাড়ছে, এই জন্য ফতরা কাপড়টা এবার দাম বেশি হচ্ছে। প্রতি বছর শীত মৌসুম শুরুর অন্তত 3 মাস আগে থেকে শুরু হয় পুরনো শীতের কাপড় আমদানি। বছরে 1000 কন্টেনারের বেশি শীতবস্ত্র আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘন কুয়াশায় রাতে চলছে নৌযান। আইন মেনে চলার দাবি করে মাস্টাররা বলছেন, বালুবাহী বাল্কহেড বেপরোয়াভাবে চলাচল করায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এদিকে নৌপথে ড্রেজিং ও নিয়মিত তদারকির দায়সারা দাবি অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। হাজিরা শিউলির রিপোর্ট। শীত এলেই ঘন কুয়াশায় বাধাগ্রস্ত হয় নৌযান চলাচল। এর মধ্যে কিছু লঞ্চ চালকের অসুস্থ প্রতিযোগিতা যাত্রীদের জীবনকে বিপন্ন করে তুলছে। আর নাব্য সমস্যায় বরিশালের কালীগঞ্জ, মিয়ারচর ও হাতিয়ার কিছু পয়েন্টে পানির গভীরতা কমে যাওয়ায় ভাটার সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে লঞ্চ চলাচল। আর বরিশালের চরবাড়িয়ায় নদীর মাঝখানে বৈদ্যুতিক পিলার চলে আসায় শঙ্কিত মাস্টাররা। কুয়াশা পড়ে, ওই মধ্যে ছাড়ে এবং দুটা ধান যদি পরপর ছাড়ে একটার সাথে একটা ফাইট করলে ধাক্কা লাগে, ধাক্কা করলে আমাদের যাত্রীদের অসুবিধায়। আমি খুব ভয় পাইছিলাম, একটা লঞ্চ আমাদের লঞ্চের মাইরা দেওয়া ধরছিল কুয়াশার জন্য, মানে 5 হাত আমি যে পিছনে তাকাইছি আমি কিছু দেখছি না। ইলেকট্রিক কিছু আছে, পিলার আছে, ভাঙতে ভাঙতে পিলারগুলো নদীর মাঝখানে এসে গেছে, কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাতের নৌপথকে আরও বিপজ্জনক করে তুলছে অনুন্নত মাঝারি নৌযান। চালকদের অভিযোগ, রাডার ও জিপিএস যুক্ত অত্যাধুনিক নৌযান ঘন কুয়াশায় সিগন্যাল মানলেও দেখতে না পেয়ে অনুন্নত লঞ্চ অনেক সময় অন্য লঞ্চের ওপর পড়ে। বালিবাহী জাহাজগুলা ওদের রাতে চলাচল সম্পূর্ণ নিষেধ, কিন্তু ওরা কোনো
এইসব আইনের দিকে তোয়াক্কা করে না। ওরা আমাদের সামনে দিয়ে লোপাতারি করে চালিয়ে দেয়, তখন জাহাজের দুর্ঘটনা হওয়ার বেশি সম্ভাবনা থাকে। নাব্য সমস্যা হলে তাৎক্ষণিক ড্রেজিং এবং অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় বলে দাবি বিআইডব্লিউটিএর। আধুনিক ব্যবস্থাপনা যে জাহাজগুলোতে নেই তাদেরকে আমরা রীতিমতো মামলার আওতায় আনছি। বালুবাহী বলগেটের প্রতি আমাদের নির্দেশনা আছে। কোস্টগার্ড এবং নৌ পুলিশ তারা প্রতিদিন মনিটরিং করছে। করোনাকালীন সময়ে ১৭০টি লঞ্চ প্রতিদিন ৩০,০০০-এর বেশি যাত্রী নৌপথে আনা নেওয়া করছে। এর মধ্যে আধুনিক প্রযুক্তি আছে ৩৫%। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। শীতকালীন সবজিতে সয়লাভ চাঁদপুরের পাইকারি সবজির হাট পালবাজার। সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। ভোর থেকে দূর দূরান্ত থেকে পাইকার ও ক্রেতারা সবজি কিনতে ভিড় করেন। নাইমুল ইসলাম নীরবের ছবি এবং ফারুক আহমদের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের নানা প্রান্ত থেকে সবজির সরবরাহ আসে চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট পালবাজারে। ট্রাক কিংবা ভ্যান থেকে নামানো হয় সবজির চালান। শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ বেড়েছে হাটে। গত সপ্তাহের চেয়ে বাজারে সবজির দামও কমেছে। তাই জেলার বিভিন্ন বাজার ছাড়াও আশপাশের বাজার থেকেও খুচরা বিক্রেতারা এখানে ভিড় করছেন। চরাঞ্চলের অনেক তরি তরকারি আসে, এমনকি আমাদের এই অদ্য এলাকায়ও বর্তমানে অনেক তরি তরকারি আমদানি হয়। দাম অনেক কম, এগুলি বিষমুক্ত, অনেক ভালো। আমরা সবসময় সকালে মাল নেই, মালগুলো অতি তাজা পাওয়া যায়। দাম কমায় ক্রেতারা খুশি হলেও লোকসান গুনছেন বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের। দামটা কম থাকবে আরো 2 মাস। আমাদের কাছ থেকে যারা কিনে নিতে আছে এরা খুব ভালো আছে, আমরা মোটামুটি ব্যবসা বাণিজ্য খুব ভালো আছে। প্রতিদিন ভোর থেকে রাত 8টা পর্যন্ত পাইকারি সবজির এই বাজারে প্রায় কোটি টাকার বেচা কেনা হয়। সময় সংবাদ, চাঁদপুর। ঠান্ডার কারণে জেলেরা মাছ ধরতে না পারায় সরবরাহ কমায় নওগাঁর আড়তে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজি মাছের দাম। তবে কমেছে সিলভার কার্প ও পাঙ্গাস মাছের দর। চাষিরা বলছেন মাছের খাদ্যের দামের তুলনায় কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না তারা। ব্যবসায়ীরা বলছেন প্রতিকূল আবহাওয়ায় কমে গেছে বেচা কেনা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। তীব্র ঘন কুয়াশা আর হিমেল হওয়ার কারণে নওগাঁয় কনকনে ঠান্ডা বইছে গত 5 দিন ধরে। এতে অনেক মাছ চাষি পুকুর জলাশয়ে নামতে না পারায় সরবরাহ কমেছে মাছের আড়তে। তবে কিছু জেলে এই আবহাওয়ার মধ্যেই পুকুর জলাশয় থেকে ধরা মাছ বিভিন্ন যানবাহনে করে সান্তাহার বাইপাস আড়তে আনেন। ভোরে পাইকারদের হাঁক ডাকে চলে এসব মাছ বেচা কিনা। মাছের সরবরাহ কমায় কেজিতে 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে রুই, কাতল, মৃগেল, শোল, বোয়াল মাছের দর। তবে কমেছে সিলভার কাপ ও পাঙ্গাস মাছের দাম। চাষিদের অভিযোগ মাছের খাদ্যের দামের তুলনায় কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা। মাছ এই কুয়াশার কারণে কমে আসতেছে বা আশা পারিতেছে না, এই দেখেই বেশি দাম হচ্ছে। কালকের তুলনায় মাছ আজকে অনেক কম আমদানি, বাজারে মাছ নাই। এই মাছের দাম 110 থেকে 20 টাকার মধ্যে আমাদের বেচলে একটু পোষাতো। ব্যবসায়ীরা বলছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সরবরাহ কমায় প্রভাব পড়েছে মাছ বেচা কিনায়। বাজার খুব কম, 75-78 টাকা কেজি। এই দামে মাছ বিক্রি করলে আমাদের পুঁজি থাকবে না। নিম্নমানের যেটা খাদ্য খাওয়ায় সেটাও 1000 টাকার মতো পড়ে। ভালো মানের খাদ্য খাওয়াতে গেলে 1400 থেকে 1500 টাকা বস্তা পড়ে। মাছ কিনলাম 300 টাকা কেজি, আজকে হলে 420 টাকা কেজি কিনলাম। কিছুদিন আগে কম দামে পাইছি, আমরা কম দামে বেচতেছি, কিন্তু এখন বাজার কয়েকদিন থেকে অত্যন্ত বেশি যাচ্ছে। আবহাওয়া যদি ভালো হয়ে যায় আবার মাছ আমদানি হবে, আবার দাম কম হবে। সান্তাহার আড়তে প্রতিদিন জেলার রানীনগর, আত্রাই ও বগুড়ার আদমদিঘি উপজেলার মাছ চাষিরা মাছ বিক্রি করতে নিয়ে আসেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ, বুদ্ধিজীবীদের শপথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শিগগিরই হবে রাজাকারের তালিকা। পদ্মা সেতুর সঙ্গে পাল্লা দিয়ে চলছে নদী শাসন। পাথরে বাঁধানো হয়েছে দুপারের 9.5 কিলোমিটার, ফেলা হয়েছে কোটি বালুর বস্তা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।